শুভ সন্ধ্যা প্রত্যেককে। এই শীতের মরশুমের সন্ধ্যায় স্বাগত চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো দীর্ঘদিন ধরে প্রত্যেকেই, এবং তোমাদের এই ফলো করার উদ্দেশ্য হলো যে আমার চ্যানেল থেকে তোমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এখান থেকে পাও, এবং সেজন্যই তোমরা বরাবরের মতো আমার চ্যানেলটাকে ফলো করো। তো আজকেও তোমাদের কিছু প্রশ্ন, যেটা গতকাল যেটা লাইভ আমরা একটা চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে লাইভ গুগল মিটের একটা ভিডিও শেয়ার করার, তো সেটা সাউন্ড আসেনি। তো কিছু কথা যে সেখানে আলোচনা করেছিলাম যেগুলো তোমরা বাস্তবে শুনতেই পাওনি। তো অনেকেই কমেন্ট করেছো যে স্যার সাউন্ড আসছে না, কিছু বুঝতে পারছি না কি আলোচনা হচ্ছে। তো সেই জন্য গতকাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তারই সেই আলোচনাটাই আরও একবার করে আলোচনা করা। আশা করি তোমাদের এই ইনফরমেশন তোমরা যারা চাচ্ছ আর কি এগুলো, সেগুলো তোমাদের এখান থেকে তোমরা জানতে পারবে। এবং পাশাপাশি আমি তোমরা দেখতেই পাচ্ছ একটা পিডিএফ এই মুহূর্তে আমরা স্ক্রিনে ওপেন করে রেখেছি। তো যারা ইন্টারভিউ দিচ্ছ আর কি, বিভিন্ন জেলা থেকে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ইন্টারভিউ পিডিএফ এটা একটা পিডিএফ। তো এরকম বেশ কিছু পিডিএফ রয়েছে, গুরুত্বপূর্ণ পিডিএফ, সেগুলো তোমাদের পড়তে হবে অবশ্যই, সেগুলো জানতে হবে। একাধিক পিডিএফ রয়েছে, যারা নোটসগুলো নিয়েছো তোমরা জানো প্রত্যেকেই যে সেই নোটসগুলো ইন্টারভিউয়ের পড়াশোনার জন্য, প্রস্তুতির জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা বিভিন্ন জেলা থেকে আমার কাছে এর আগে লিখিত পরীক্ষার নোটস নিয়েছিলে, একই রকমভাবে তোমরাও জানো যে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার ক্ষেত্রে সেই নোটসগুলো কতটা তোমাদের জন্য হেল্প করেছে। যারা সেই নোটসগুলোকে কমপ্লিট করেছো তারা কিন্তু আশা করি সফলতাও পেয়ে গিয়েছো, এবং অনেকে সেটা কমেন্ট করেও জানিয়েছো, আমাকে মেসেজ করে জানিয়েছো। পরবর্তীতে তারাই আবার আমার কাছে ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য ভর্তিও হয়েছো। তো আজকে যে বিষয়টা প্রথম আলোচনার, তোমাদের এই মুহূর্তে যেটা সবথেকে টেনশনের বিষয়, যে এই যে ইন্টারভিউগুলো হঠাৎ করে পোস্টপোন হয়ে গেল, অথবা লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেগুলো হলো না। তো এর পিছনে কারণটা কি রয়েছে? আমি প্রিভিয়াসলিও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, একই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও তোমাদের সঙ্গে আরও একবার আলোচনা আমি আসছি, যেহেতু মাঝখানে বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, এবং আমিও যেহেতু এখন ইন্টারভিউ ক্লাস করাচ্ছি আর কি। তো সেই হিসেবে আমি প্রায় প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসতে পারছি না, গ্যাপ হয়ে যাচ্ছে। তো একটু সময় এই মুহূর্তে ফাঁকা রয়েছি, তো তোমাদের সঙ্গে আমি সেই বিষয়গুলো একটু আলোচনা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোন জেলা থেকে দেখছো, আর কে কোন পদের জন্য প্রস্তুতি নিচ্ছ, ওয়ার্কার হেল্পার, লিখিত পরীক্ষা নাকি ইন্টারভিউ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যা জানার বিষয় রয়েছে, যা জানতে চাও, এই মুহূর্তে আমি লাইভে রয়েছি, তো মনে করলে তোমরা আমাকে সেগুলো প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এই লাইভগুলোর উত্তর দেওয়ার, লাইভ কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার, সেটা অবশ্যই ভিডিওর শেষে। তো সেটা তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলোর উত্তর অবশ্যই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, প্রথমত দিশা কমেন্ট করেছো হুগলি জেলা থেকে। হ্যাঁ, যেহেতু হুগলি জেলার ক্যান্ডিডেটদের, এবং দিশা তুমি আমার গ্রুপে মোস্ট প্রবলি অ্যাড হয়ে আছো, তুমি ঘাটাল থেকে বলছো, তাই তো? যদি খুব একটা ভুল না বলি আর কি, তোমার নাম্বার আমার কাছে সেভ করাই রয়েছে, তুমি নোটস পারচেস করেছো, গ্রুপে তোমাকে অ্যাড করা হয়েছে। তো হুগলি জেলার রেজাল্ট, লিখিত পরীক্ষার সঙ্গে উত্তর, গোঘাট থেকে তো সঙ্গে হুগলি জেলার রেজাল্ট, সঙ্গে উত্তর 24 পরগনা জেলার যে পরীক্ষাটা 29 সেপ্টেম্বর হয়েছিল, সেটার রেজাল্ট লিখিত পরীক্ষার। এই দুটো রেজাল্ট নিয়ে তোমরা ভীষণ চিন্তিত। পাশাপাশি যারা কোচবিহার থেকে লিখিত পরীক্ষায় পাশ করেছো, তারা যেমন ইন্টারভিউয়ের জন্য অধীর আগ্রহে রয়েছে। পাশাপাশি কোচবিহার জেলা ছাড়া উত্তর 24 পরগনা জেলা অবশ্যই তোমাদের রেজাল্টটা বের না হলে হচ্ছে না। আর বীরভূম জেলা তোমরাও রেজাল্ট পেয়েছো 2-1টি ব্লক হেল্পার পদের জন্য। এবং পাশাপাশি অনেকের প্রশ্ন রয়েছে যে সমস্ত জেলাগুলোতে নিয়োগ হলো,
যেমন কোচবিহার, জলপাইগুড়ি, যেখানে যেখানে নিয়োগ হলো, তো সেখানে নিয়োগ কবে হবে, হওয়ার কোনো পসিবিলিটি রয়েছে কিনা সেটা, প্লাস অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূমেও হচ্ছে পুরনো রিক্রুটমেন্ট, 18 সাল রিক্রুটমেন্টের কাজ চলছে, এখনো নতুন রিক্রুটমেন্ট বিষয়টা রয়েছে। তারপরে সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং এছাড়াও হচ্ছে উত্তর 24 পরগনার আরও একটা থার্ড ফেজ রিক্রুটমেন্ট হবে যেখানে হয়নি, যেই ব্লকগুলোতে। এছাড়াও হচ্ছে পুরুলিয়া জেলা রয়েছে, মেদিনীপুর জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো, মাঝখানে রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং দুটো দিনাজপুর রয়েছে এখানে পাশাপাশি। হ্যাঁ, এবং সাউথের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন ঝাড়গ্রাম বলো, মিদনাপুর, পূর্ব পশ্চিম মিদনাপুর বলো, হ্যাঁ, নদিয়া, নদিয়াতেও রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয়েছে, কিন্তু সমস্ত যে জেলার যে সমস্ত যে ব্লকগুলো রয়েছে সেগুলোর এখনো হয়নি। তো বাকিগুলো কবে হবে, কিভাবে হবে, তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরে আমি এই পিডিএফ যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা নিয়ে আলোচনায় আসবো যদি সময় হয়ে যায়। তো দেখো, ব্যাপারটা প্রথমত হলো যে তোমরা জানো যে 7 জানুয়ারি হচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত রায়টা প্রকাশ হওয়ার কথা ছিল, গত 7ই জানুয়ারি। তো আজকে হচ্ছে 11 জানুয়ারি। তো তোমরা জানো যে 7 জানুয়ারিতে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত হয়েছে, পোস্টপন্ড হয়েছে, এবং সেটা নতুন ডেট দেওয়া হয়েছে আগামী 28 এবং 29 জানুয়ারি। তো হুগলি জেলার যে লিখিত পরীক্ষার রেজাল্টটা, সেটা কিন্তু সোললি ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের এই ওবিসি সংক্রান্ত রায়টার উপরে। হুগলি জেলার যে রেজাল্টটা সেটা সোললি ডিপেন্ড করছে এই সুপ্রিম কোর্টের ওবিসি সংক্রান্ত যে ভার্ডিক্টটা রয়েছে সেই ভার্ডিক্টের উপরে। সেই রায়টা না আসা পর্যন্ত হুগলি জেলার রেজাল্ট প্রকাশ হবে না। সেক্ষেত্রে হুগলি জেলা থেকে যারা রয়েছে, তোমরা যারা স্কোর ভালো রয়েছে, যারা, তোমরা তো জানো লিখিত পরীক্ষার স্কোরটা আমি একদিন আলোচনাও করেছিলাম, যে যারা 60+ মার্কস পাচ্ছ আউট অফ 90, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো যারা 60+ মার্কস পাচ্ছ তারা নিশ্চিন্ত মনে ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও। সে তুমি ওয়ার্কার হও, হেল্পার পদ, যে পদেই পরীক্ষা দিয়ে থাকো না কেন, তো সেটার জন্য নিশ্চিত মনে প্রস্তুতি নাও। তোমাদের রেজাল্টটা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে, এবং ওই 28 তারিখে বা 29 তারিখে রেজাল্ট, যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে সেটা যেদিনই বেরোবে সেদিনই যে প্রকাশ হবে তা নয়, হতে পারে 2-3 দিন 4 দিন সময় লাগতেও পারে, কিন্তু তাদের কাছে কিন্তু মোটামুটি একটা রেজাল্ট রেডি রয়েছে। কিন্তু শুধুমাত্র রায়টা পাওয়ার পরে যদি কাউকে বাদ দিতে হয়, তাদেরকে এলিমিনেট করে সেখানে নতুন কাউকে ইনপুট করা, নতুন কাউকে সেখানে ঢুকিয়ে নেওয়া, এইটুকু কাজ বাকি থাকবে। আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। হুগলি জেলার তোমরা কিন্তু আর কিছুটা দিন অপেক্ষা করতেই হবে, অনেকদিন অপেক্ষা করেছো ইনফ্যাক্ট, তো আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের রায়টা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, এবং তারপরে তোমরা পজিটিভলি রেজাল্ট পেয়ে যাবে। তো যাদের স্কোর ভালো রয়েছে, তোমরা জানো কীরকম স্কোর তোমাদের হতে পারে, কেমন স্কোর হতে পারে। তো যারা 60+, ইভেন যারা 55 বা 50 পাচ্ছ, যারা এসসি বা এসটি সম্প্রদায় থেকে যদি কেউ থেকে থাকো, এসটি সম্প্রদায় থেকে হলে আরও কম মার্কস থাকবে। তোমরা জানো কাট অফ আরও অনেক কম থাকে, সেটা 40-42 পেলেও কিন্তু তোমরা সেখানে চান্স পাবে ইন্টারভিউতে। তো যাদের মার্কসটা মানে মোটামুটি জেনারেল এবং ওবিসি হলে যাদের হচ্ছে 60+ থাকছে, তারা নিশ্চিন্ত মনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। আদারওয়াইজ 55 ও এসসি এবং এসটি হলে 40+ থাকলেই তোমরা ইন্টারভিউতে তোমরা ডাক পাবে, এবং ভালো ইন্টারভিউ দিতে পারলে তোমরা সেখানে রিক্রুটমেন্টে তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। এই হলো হুগলি জেলা। আচ্ছা, এবার হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। দেখো, আজকে তোমরা যদি কেউ আমার কমেন্টগুলো খুঁটিয়ে দেখো, তাহলে আজকে কেউ একজন পার্টিকুলারলি কমেন্ট করেছে একটা ভিডিওতে, যে তার কাছে অফিসিয়াল নিউজ রয়েছে। এটা আমার কথা বলছি না কিন্তু, ঠিক আছে, কেউ একজন কমেন্ট করেছে, আমি এই মুহূর্তে কমেন্টটা খুঁজতে গেলে টাইম লেগে যাবে। তো তার কাছে অফিসিয়াল নিউজ রয়েছে যে 15ই জানুয়ারি, ঠিক আছে। তো আমি তারটা গ্রহণও করতে পারছি না, আবার প্রত্যাখ্যানও করতে পারছি না তার সেই কমেন্টটা। তো আমি কোনো মতামত এখনো পর্যন্ত সেই কমেন্টে দেইনি। তো দেখো, যদি 15 তারিখ 16 তারিখ যদি জানুয়ারি মাসে না হয়, হ্যাঁ, জানুয়ারি মাসে যদি না হয়, তাহলে তোমরা ধরে রাখতে পারো, চলতে পারো যে সুপ্রিম কোর্টের রায়টা বেরোলে অবশ্যই প্রকাশ হবে। কারণ আমরা যদি দেখি তাহলে এই উত্তর 24 পরগনা জেলা এবং কোচবিহার জেলা, এই দুটো জেলা কিন্তু রিক্রুটমেন্টের বিষয়ে ভীষণ মানে দ্রুততার সঙ্গে তারা রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করার চেষ্টা করেছে, মানে ইনফ্যাক্ট করবে আর কি।
তো সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনার যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো, লিখিত পরীক্ষা, তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নাও। যারা মোটামুটি 60+ পাচ্ছ, 61 to 5 যারা পাচ্ছ আর কি, 60 অ্যাবাভ, তারা নিশ্চিন্ত মনে প্রস্তুতি নাও। বাকিরাও একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে নিতে হবে। আদারওয়াইজ যদি এসটি ক্যাটাগরি কমিউনিটি থেকে কেউ থেকে থাকো, তাহলে একটু কম মার্কস পেলেও কিন্তু হয়ে যায়। আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি আর কি, সেটাই দেখা যায়। আচ্ছা, কোচবিহার থেকে যারা রয়েছে এই মুহূর্তে ইন্টারভিউ এর জন্য যাদের ডেট শিডিউল হয়েছিল এবং পিছিয়ে গিয়েছে, তোমরা জানো যে এই হচ্ছে বর্ধমান এবং বর্ধমান মোস্ট প্রবলি এটা পূর্ব বর্ধমান হবে। তো বর্ধমান এবং হচ্ছে কোচবিহার জেলার যারা হেল্পার থেকে যারা ওয়ার্কারে প্রমোশন হবে, যাদের হেল্পার থেকে ওয়ার্কারে যারা প্রমোশন হবে, যারা লিখিত পরীক্ষা দিয়েছিল, তাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল হয়েছে। যারা প্রমোশন, ঠিক আছে, মাথায় রাখবে, যারা প্রমোশনের, যারা অলরেডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কোচবিহার জেলার, যারা হেল্পার পদে আগের থেকে চাকরি করতো, তাদের ইন্টারভিউ আগামী 14-15 তারিখ নাগাদ হচ্ছে। সেটা শিডিউল হয়ে গিয়েছে, তারা চিঠি পেয়েছে বাড়িতে। আচ্ছা, এই গেল কোচবিহার। আর যেটা রয়েছে বর্ধমান, মোস্ট প্রবলি পূর্ব বর্ধমান হবে। সেখান থেকেও ক্যান্ডিডেট আমার যেহেতু নোটস নিয়েছিল, তো সেই আমাকে একটু মেসেজ করেছে যে স্যার আমাদের ইন্টারভিউটা 24 জানুয়ারি হবে। ঠিক আছে, তো যারা বর্ধমান থেকে যারা প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছে, তো সেখানে 24 জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। এবং সেক্ষেত্রে হয়তো তোমরা, যেহেতু এগুলো অফলাইন হয়েছিল, তো তোমরা সেক্ষেত্রে কল লেটার বাড়িতে পেয়ে যাবে। আর কোচবিহার জেলার যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যাদের ইন্টারভিউ যারা দিচ্ছ মাথাভাঙ্গা, শীতলকুচি, দিনহাটা থেকে যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ইন্টারভিউ তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায়টা না আসলে হবে না। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের রায়ের জন্য তোমাদের ওয়েট করতে হবে। মানে মোদ্দা কথা, তোমরা ধরে চলতে পারো যে জানুয়ারি মাসে তোমাদের ইন্টারভিউ হওয়ার পসিবিলিটি নেই। কিন্তু যারা এই মুহূর্তে হচ্ছে যারা একটু পিছিয়ে থাকবে, তারা আলটিমেটলি পিছিয়েই থাকবে, তারা আর এগোতে পারবে না। এটাই হচ্ছে আসল সময় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ অনেকেই একটু ঢিলেমি দিয়ে দিয়েছে। তো এই ঢিলেমির সময়ে যারা হচ্ছে নিজেদেরকে এগিয়ে রাখবে, তারা আলটিমেটলি এগিয়ে থাকবে, তাদের প্রস্তুতি ভালো হবে এবং তারা নিঃসন্দেহে ইন্টারভিউতে ভালো একটা নাম্বার পাবে এবং সিলেকশন পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে যারা রয়েছে কোচবিহার জেলা থেকে, আমি বলবো পড়াশোনা করো, নিজের মতো করেই পড়াশোনা করো। নোটস পারচেস করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, প্রচুর সোর্স রয়েছে। ইভেন আমার চ্যানেলেও প্রচুর ভিডিও রয়েছে, সেখান থেকে দেখেও তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো। এই গেল দুটো। তাহলে উত্তর চব্বিশ পরগনা বললাম, হুগলি বললাম, কোচবিহার বললাম, বর্ধমান বললাম এবং মাঝখানে বীরভূম রয়েছে। তো বীরভূমের ক্ষেত্রে একই রকম ব্যাপার। বীরভূমের যারা হেল্পার পদে আর কি, বীরভূমে তো আরও নিয়োগ হবে তোমরা জানো। তো বীরভূমে যারা হেল্পার পদে হচ্ছে, যারা লিস্ট পেয়েছিলে আর কি, রেজাল্ট পেয়েছিলে, তোমরা ইন্টারভিউটা শিডিউল হয়েছিল 24শে ডিসেম্বর, তারপরে হয়নি। তার পরবর্তী একটা লিস্ট বেরিয়েছে, সেটারও ইন্টারভিউ হয়নি। তো খুব সম্ভবত সিউড়ি থেকে, আর আরেকটা কোথায় খুব সম্ভবত সিউড়ি একটা, আরেকটা কোথাকার ছিল, ময়ূরেশ্বর বা কিছু একটা হবে। তো যাই হোক, মানে তোমাদের ইন্টারভিউটাও কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায় না বেরোলে হচ্ছে না। সুপ্রিম কোর্টের রায়ের উপরে বীরভূম এবং হচ্ছে কোচবিহার জেলার ইন্টারভিউয়ের ডেট নির্ভর করছে। পাশাপাশি হুগলি জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে একটা আপডেট পাওয়া গিয়েছে যে 15 জানুয়ারি 16 জানুয়ারি প্রকাশ হতে পারে। আদারওয়াইজ কোনো কারণবশত যদি না হয়, তাহলে ধরে রাখতে পারো যে তোমাদেরটাও সেই সুপ্রিম কোর্টের রায়ের পরে বেরোবে। এই গেল। এখন কোচবিহার জেলাতে নতুন করে আরো নিয়োগ হবে কি না, কোচবিহার জেলাতে আরো নতুন করে নিয়োগ হবে কিনা, জলপাইগুড়ি জেলাতে আরো নতুন করে নিয়োগ হবে কিনা, তাহলে এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, একটা পসিবিলিটি রয়েছে নতুন করে নিয়োগ হওয়ার। কারণ যদি কোচবিহার জেলার দুই একটি আমরা ব্লকের দিকে তাকাই, তাহলে দেখবো যে কোথাও কোথাও শুধু ওয়ার্কার নিয়োগ হয়েছে, কোথাও কোথাও শুধুমাত্র ওয়ার্কার নিয়োগ হয়েছে, আবার কোথাও শুধুমাত্র হেল্পার বেশি করে নিয়োগ হয়েছে, ওয়ার্কার নিয়োগ হয়নি। তো সেই জায়গাগুলোতে নিঃসন্দেহে ওয়ার্কারের নিয়োগ হবে, বা যেখানে ওয়ার্কারের নিয়োগ হয়েছে সেখানে হেল্পারের নিয়োগ হবে। তো সেটা কিন্তু আমি এখনই অ্যাসুরেন্স দিতে পারবো না যে এই মাসেই হবে, পরের মাসেই হবে, এরকম করে আমি কখনোই বলি না। আমার যেটা ধারণা ব্যক্তিগতভাবে, তোমাদের সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে তোমাদের কাছে। তোমরা ধরে চলতে পারো যে 2025 সালের মোটামুটি জুন জুলাই নাগাদ যে সমস্ত জেলাগুলোতে দীর্ঘদিন ধরে বিজ্ঞপ্তি বেরোয়নি, তার বেশিরভাগ জেলাতে বিজ্ঞপ্তি বেরোবে। কারণ তোমরা জানো যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 36,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে টোটাল 36,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ হবে, এবং সেটা হচ্ছে নতুন ক্রাইটেরিয়া, অর্থাৎ বয়স সেক্ষেত্রে কি 18 থেকে 35 এবং উচ্চ মাধ্যমিক মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগগুলো হবে। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে এগুলো হয়ে গিয়েছে।
আবার কিছু কিছু জায়গায় শুধু হেল্পার নিয়োগ হয়েছে, ওয়ার্কার নিয়োগ হয়নি, আবার কিছু জায়গায় শুধু ওয়ার্কার নিয়োগ হয়েছে, হেল্পার নিয়োগ হয়নি। তো যেখানে যেমন করে ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাগুলোতে সেরকম করে নিয়োগ হবে। এখন তোমরা যদি মানে পড়াশোনা করো তো সেক্ষেত্রে ভালো লিখিত পরীক্ষায় স্কোর করতে পারবে, তো সেক্ষেত্রে মানে ইন্টারভিউতে ডাক পাবে। আর যদি ভালো করে পড়াশোনা না করো, মানে ওই যখন পরীক্ষা হবে তখন পড়বে, আগে থেকে কিছু পড়বে না, তাহলে হবে না। আচ্ছা, মাঝখানে যেটা হয়েছে যে মালদা জেলা, তো মালদা জেলার হচ্ছে যে মাঝখানে একটা বন্যা হলো, আমার এক্স্যাক্টলি মাসটা মনে নেই, খুব সম্ভবত নভেম্বর হবে বোধহয়, বা তারও একটু আগেই, নাকি পুজোর আগে, তো পুজোর আগেই মনে হয় খুব সম্ভবত। তারপরে যে পোস্টপন হলো, তারপরে কিন্তু মালদা জেলার কোনো আপডেট আমি পাচ্ছি না, জানি না, বুঝতে পারছি না এই জেলার কি খবর। মানে আমার কাছে সত্যি কোনো অথেন্টিক নিউজ নেই, কোনো সোর্স নেই মালদা জেলা থেকে সেরকম। তো আমি কিন্তু বুঝতে পারছি না, জানতে পারছি না যে সেখানে নিয়োগটা কবে হবে। যদি আপডেট আমি কোথাও থেকে পেয়ে যাই, যদি নির্ভরযোগ্য আপডেট পাই, তাহলে নিশ্চয়ই মালদা জেলার জন্য শেয়ার করবো। তবে বলবো যে যারা পড়াশোনা করেছো সেই পড়াশোনাটাকে একটু ধীর গতিতে হলেও পড়াশোনাটা চালিয়ে যাও। হতে পারে যে কোনো মুহূর্তে একটা ডেট দিলেও দিয়ে দিতে পারে, জানুয়ারি মাসের এখনো 2 সপ্তাহ বাকি রয়েছে, 3টে সপ্তাহ বাকি রয়েছে, তো সময় রয়েছে। তো সেই হিসেবে পড়তে হবে। এরপরে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তখন আর সাধারণভাবে কিন্তু লিখিত পরীক্ষাগুলো হবে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলে লিখিত পরীক্ষাগুলো কমপক্ষে আর হবে না, ইন্টারভিউগুলো হলেও হতে পারে। তারপরে আবার ইলেকশন যদি চলে আসে, ইলেকশন এই সালে আছে কিনা, মোস্ট প্রবলি নেই, 26 সালে ইলেকশন রয়েছে। তো ইলেকশন, তাহলে ইলেকশনের তো ব্যাপার আসছে না। সেক্ষেত্রে তোমরা যারা বিভিন্ন জেলা থেকে অপেক্ষা করছো যে আমাদের জেলাতে কবে নিয়োগ হবে, তাদের জন্য এটা বলবো যে তোমরা কিন্তু নিজেদের মতো করে বই কিনে হোক, যে কোনো সোর্স থেকে হোক, তোমরা পড়াশোনাটা করো অঙ্গনওয়াড়ির সিলেবাসটা দেখে এবং বুঝে। এবং মার্কেটে প্রচুর বই রয়েছে, তার মধ্যে বেশিরভাগ বই হচ্ছে ফালতু। মার্কেটে প্রচুর বই রয়েছে, তার মধ্যে বেশিরভাগ বই হচ্ছে ফালতু, তো বেছে পড়তে হবে। হ্যাঁ, না হলে কিন্তু সেই সমস্ত বই শুধু কেনা হবে, পড়া হবে না। তো ভালো বইও রয়েছে মার্কেটে, নিঃসন্দেহে তোমরা সেখান থেকেও পড়াশোনা করতে পারো। আর যদি নোটস মনে করো দরকার রয়েছে, আমার কাছে রয়েছে নোটস একদম আইসিডিএস এর সিলেবাসের উপরে, একদম 100% তোমরা অ্যাসিস্ট্যান্স পাবে সেই নোটসগুলো থেকে। কিন্তু পড়তে হবে, না পড়ে শুধু নোটস কিনেই ভাবলাম যে পাস করে যাবো, এরকম ব্যাপার নেই। না পড়াশোনা করলে পাস করার কোনো চান্সও থাকবে না, যে সে তুমি যেখানেই থেকেই পড়ো না কেন। কিন্তু মার্কেটে যে সমস্ত বই রয়েছে তার মধ্যে বেশিরভাগ বই ফালতু রয়েছে একদম। তোমরা জানো, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা তো কেউ বাচ্চা নয়, তো তোমরা সবাই জানো যে কিছু বইয়ে কিছুই ইনফরমেশন নেই, কিছু শুধু 2-4 লাইন 2-4 পৃষ্ঠা করে দেওয়া রয়েছে, তারপরে আর কিছু বলা নেই। তো সেই সমস্ত নোটস পড়ে কোনো কাজ হবে না, ভালো বই পড়তে হবে। অথবা যদি মনে করো নোটস প্রয়োজন রয়েছে, তো নোটস আমার কাছ থেকে তোমরা নিতে পারো। অনেকে নিয়েছে এবং সফলতা পেয়েছে। এবং যারা কোচবিহার জেলা বা হুগলি জেলা থেকে যারা ইন্টারভিউ সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা পড়াশোনা করছো ভালো কথা, বীরভূম জেলা থেকে বা উত্তর 24 পরগনা যারা প্রস্তুতি নিবে ভাবছো, তো এই মুহূর্তে যেমন আমার কোচবিহার জেলার ক্লাস চলছে, ইন্টারভিউ ক্লাস চলছে। আমরা মোটামুটি 9টা ক্লাস করে ফেলেছি, হ্যাঁ, এবং অনেকটা আমরা কভার করে ফেলেছি। এবং প্রত্যেকটা ক্লাসের আমার রেকর্ডিং থাকে, যদি কেউ ক্লাস মিস করে যায় তো সেই ক্লাসগুলো পরে দেখা সম্ভব, কোনো অসুবিধা নেই, বারবার করে দেখা সম্ভব, মোর দ্যান ওয়ান। তো সেটাও সুযোগ রয়েছে। তো যদি কারোর নোটস প্রয়োজন হয় ইন্টারভিউয়ের জন্য, যারা হুগলি জেলা, বীরভূম জেলা, অথবা যারা কোচবিহার জেলা থেকে রয়েছে বা উত্তর 24 পরগনা জেলা থেকে রয়েছে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। লিখিত পরীক্ষা হোক অথবা ইন্টারভিউ হোক, যে কোনো বিষয়ে হচ্ছে নোটস তোমরা পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই প্রায় এখন জেনে গিয়েছো। আমার নাম্বারটা তবুও আমি জাস্ট একবার দিয়ে দিতে যাচ্ছি, আমাকে দিয়ে দিই। আমার নাম্বারটা হলো 9641015588। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9641015588। ঠিক আছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ বড় করে লেখা রয়েছে 9641015588। এইটা হলো আমার নাম্বার। মনে করলে তোমরা নোটসের জন্য যদি যোগাযোগ করতে চাও, আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করবে, এখানে কল লাগে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ হয়। তো হোয়াটসঅ্যাপে কল করলে আমি রিসিভ করি না, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেই কথা বলতে হবে যদি কারোর প্রয়োজন থাকে। হ্যাঁ, তো এই 9641015588 নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আচ্ছা, তো এই গেল কতগুলো বিষয় যেগুলো আমার বলার ছিল আমার দিক থেকে। এবং জলপাইগুড়ি জেলা থেকে যারা রয়েছে তাদের জন্য বলবো, যদি কেউ ভিডিওটা দেখছো, আচ্ছা আমি কমেন্টে দেখতে পাচ্ছি, এবার কমেন্টে একবার দেখে নিই। কেয়া এখান থেকে কমেন্ট করেছে, কেয়া প্রচুর কমেন্ট করেছিল আগেও,
বরাবর চ্যানেলটা আমার দেখতো, ফলো করতো। আমি জাস্ট এবার একটু কমেন্টগুলো দেখার চেষ্টা করি। দিশা গোস্বামী বলছো গোঘাট থেকে। হ্যাঁ দিশা, ঠিক বলেছো। তো তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, প্রথম কমেন্টে তোমার দেখে পড়লাম। নেক্সট বলছো বিকি অধিকারী স্যার মেখলিগঞ্জ ব্লকে কবে রিক্রুটমেন্ট হবে? তো বলে দিয়েছি যে এবছরের একদম মিড অথবা শেষ কোয়ার্টারে তোমাদের কোচবিহার জেলাতে একটা পসিবিলিটি রয়েছে। তো সেই হিসেবে প্রস্তুতি নিতে হবে, না হলে মানে শেষে গিয়ে প্রস্তুতি শুরু করলে আর ভালো কিছু হবে না। এমডি সামিম বলছো বীরভূম রামপুরহাট হেল্পার রেজাল্ট বেরোচ্ছে না কেন? তো দেখো, এই রেজাল্টগুলো কিন্তু ওয়েবসাইটে দেবে না, এগুলো তোমাদের গিয়ে অফিসে নিতে হবে, রেজাল্টগুলো অফিসে দেবে। তো এখন মোস্ট প্রবলি দিচ্ছে না, তোমাদের আরো একটু ওয়েট করতে হবে, কারণ সুপ্রিম কোর্টের সেই রায়টার জন্য মোস্ট প্রবলি আটকে রয়েছে। কারণ দু একটা ব্লক কিন্তু আবার দিয়েও দিয়েছে তোমাদের জেলার, তোমরা জানো হেল্পারের, আমি শেয়ারও করেছিলাম। তো আমি যদি হাতে না পাই আমি তো শেয়ার করতে পারবো না। তো আমাকে যারা হয়, যেটা বীরভূম জেলা থেকে যেটা হয়েছে, যে পুরো ক্যান্ডিডেটরা আমাকে নিজেরাই ছবি তুলে পাঠিয়েছিল সিডিবি অফিস থেকে, স্যার এই হচ্ছে রেজাল্ট, আপনি এবার শেয়ার করতে পারেন। তো একটু খোঁজ নিতে হবে। রুনা লাইলা বলছো স্যার কোচবিহার ইন্টারভিউ কবে হতে পারে? তো প্যানেল বাতিল হওয়ার কোনো চান্স নেই। ইন্টারভিউটা পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ের জন্য। তো সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে ইন্টারভিউরা আবার শুরু হবে। আচ্ছা, তারপরে ভিলেজ বয় স্যার সন্দেশখালীর ইন্টারভিউ রেজাল্ট কবে জানা যাবে? হ্যাঁ, একটু সুপ্রিম কোর্টের রায় আসার পরে আফটার 29th, ঠিক আছে। আর আগে হওয়ার পসিবিলিটি কমই রয়েছে। আবার তোমাদের যদি দেখা যায় ফার্স্ট ফেজ, সেখানে কিন্তু ওবিসি বিষয়ে খুব কড়াকড়ি করা হয়নি। তো সেই হিসেবে যদি দেখা যায়, তো তোমরাও কিন্তু এক্সপেক্ট করতে পারো যে মিড জানুয়ারি মোটামুটি 15-16 তারিখ নাগাদ কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এই যারা হচ্ছে ইন্টারভিউ দিয়েছো উত্তর 24 পরগনা থেকে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বারাসাত, স্বরূপনগর, ব্যারাকপুর, বাগদা থেকে যারা ইন্টারভিউ দিয়েছো, একটা পসিবিলিটি রয়েছে 15-16 তারিখে, আদারওয়াইজ একদম তোমাদের সুপ্রিম কোর্টের রায়টা বেরোনোর পর। আচ্ছা, জাহির ধন্যবাদ কমেন্ট করার জন্য। মালদার পরীক্ষা কবে? তো তোমাদের পরীক্ষার বিষয়ে বললাম, নিশ্চয়ই শুনেছো যে আমার কাছে কিন্তু কোনো অথেন্টিক নিউজ নেই, তাই আমি এই মুহূর্তে কোনো বলতে পারছি না, ঠিক আছে। মালদা জেলার সম্বন্ধে খুব কম ইনফরমেশনই আমার কাছে থাকে। সুলতানা বলছো স্যার বীরভূমের ডিস্ট্রিক্টের হেল্পার রেজাল্ট নিয়ে কিছু বলুন প্লিজ। হ্যাঁ বললাম, তুমি নিশ্চয়ই শুনেছো। আচ্ছা, জ্যোতিকা মন্ডল বলছো স্যার নর্থ 24 পরগনাস ইন্টারভিউ রেজাল্ট কবে দেবে? তো এখনই বললাম, নিশ্চয়ই শুনে নিয়েছো। দীপ্তি বলছো স্যার কোচবিহারের ইন্টারভিউ। হ্যাঁ দীপ্তি, এখনই তো বললাম, তোমার এটাই বড় করে বললাম। উমিলা বলছো স্যার কোচবিহার মাথাভাঙ্গা 2 থেকে বলছি স্যার, আপনার সব ভিডিও দেখে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছি, তবুও কি ক্লাস করার দরকার রয়েছে? দেখো, নিজের ভালো নিজেকে বুঝতে হবে, ঠিক আছে। নিজের ভালো নিজেকে বুঝতে হবে। তোমার যদি মনে হয় সাফিসিয়েন্ট, আমি বলবো সাফিসিয়েন্ট, ঠিক আছে। আদারওয়াইজ ক্লাস যেহেতু করাচ্ছি, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার তো রয়েছে। আচ্ছা, সুলতানা খাতুন বলছো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। শেখ হায়াম আলী বলছো দাদা হুগলি ডিস্ট্রিক্ট রেজাল্ট নিয়ে একটু বলবেন। দেখো, আমি একটু প্রথমেই বললাম হুগলি ডিস্ট্রিক্টের রেজাল্ট নিয়ে, যে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর 3-4 দিন পরে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তার আগে কিন্তু পসিবল নয়। সেখানকার রেজাল্টটা সোললি ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওবিসি রিলেটেড ভার্ডিক্টের উপর। যতক্ষণ না পর্যন্ত ওবিসির ভার্ডিক্ট বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত হুগলি, আর অন্য কথা কি হবে না হবে আলাদা কথা, মানে হুগলির লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে না, বীরভূমের ইন্টারভিউ হবে না, এবং কোচবিহারের ইন্টারভিউ শুরু হবে না। কিন্তু কোচবিহারের ইন্টারভিউ একটা শুরু হয়েছে, তোমরা হয়তো অনেকে খেয়াল করেছো, যারা প্রমোশনাল ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ হচ্ছে, মানে হবে আর কি দ্রুত, মানে 14-15 তারিখ নাগাদ তাদের ইন্টারভিউ হবে, এবং বর্ধমান থেকেও হচ্ছে ইন্টারভিউ হবে, তোমরা জানো। আচ্ছা, তো এই ছিল তোমাদের কমেন্টগুলোর উত্তর। এবার যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই পিডিএফটা রয়েছে, আমি জাস্ট একটু শেয়ার করার চেষ্টা করবো। এই পিডিএফটা দেখো, আশা করি ভালো লাগবে। এবং এভাবে তোমরা লিখিত আকারে পিডিএফ তো ভিডিওতে পাবে না, সেই জন্যই আমি বলেছি যে নোটসগুলো পারচেস করো আর ক্লাসে অ্যাড হয়ে যাও। তাহলে ক্লাসে অ্যাড হলে যেটা হবে যে সেখানে তোমরা কিন্তু যেটা পাচ্ছ, যে নোটগুলো তো পাচ্ছই, প্লাস হচ্ছে তোমরা এই যে ক্লাসের যে সমস্ত কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আলোচনা করার দরকার রয়েছে, সেগুলো অবশ্যই আলোচনা করব। আমি এখন এখান থেকে তো নিশ্চয়ই যাবো না, একটু পরে আসুন, আমি লাইভে আছি এখন। আচ্ছা, তো দেখো এখানে প্রাক প্রাথমিক শিক্ষা, তো আইসিডিএস এর ইন্টারভিউ এর বিষয়ে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা তোমার জানতেই হবে, সেটা হলো প্রাক প্রাথমিক শিক্ষা। একটি শিশুর একাডেমিক জীবনের
সরি, স্ক্রলিং হচ্ছে না। জীবনের শুরু হয় প্রাক প্রাথমিক শিক্ষা, জীবনের শুরু হয় প্রাক প্রাথমিক শিক্ষা, যাকে প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রাক শৈশব শিক্ষা বলা হয়। এটি সাধারণত 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য হয় এবং দেশ বা শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে যাদের আনুষ্ঠানিক স্কুলে পড়ার জন্য প্রস্তুত করে। দেখো ব্যাপারটা হলো যে আমরা দেখি যে নর্মালি প্রাইমারি স্কুলে পড়ার বয়স হলো 6 থেকে শুরু করে 10 পর্যন্ত, আপ 6 to 10 ইয়ার্স। তো তার আগে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের নিয়ে তাদের যে স্কুলে পড়তে হবে, যেটা ট্র্যাডিশনাল স্কুল রয়েছে, সেই স্কুলে পড়তে গেলে সেখানে ভর্তি করার আগে বা সেখানকার জন্য প্রস্তুত করার জন্য এই যেটা প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি সেটা রয়েছে আমাদের দেশে। তো এটা মানে যদিও এই সংজ্ঞাটা ইউনিভার্সাল আর কি। তো এখানে আমরা আমাদের দেশটার সম্বন্ধে শুধু জানবো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে শুধু জানবো, তাহলেই হবে। নেক্সট হচ্ছে, ও বাবা এটা যাচ্ছে না কেন, দাঁড়া স্ক্রল হচ্ছে না তো একটু, এটা 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 হুম হুম তো এর প্রয়োজনীয়তা কি রয়েছে? শিশু সামগ্রিক উন্নয়ন। প্রাক প্রাথমিক শিক্ষা শুধু একাডেমিক জ্ঞানই নয়, বরং শিশুর সামাজিক, মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। স্বাস্থ্যকর অভ্যাস গঠন। প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গঠন করা হয়। নেক্সট বলা হয়েছে ভাষার বিকাশ। প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুর ভাষার বিকাশ সাধন করা হয়। দেখো ব্যাপারটা হলো, আবার কিছু এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তারপরে শিশু আলয় রয়েছে। ব্যাপারটা হলো যে তোমরা পড়ছো, ভিডিওগুলো দেখছো, সেখানেও যে আমি কোথাও ভুল ইনফরমেশন দিয়েছি তা নয়। হতে পারে কোথাও অনিচ্ছাকৃতভাবে কোথাও একটি ইনফরমেশন ভুল হয়েছে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এই যে নোটসগুলো রয়েছে, এগুলো কেন আমি তোমাদের সঙ্গে ডিরেক্ট শেয়ার করছি এখানে, তার উদ্দেশ্যটা হলো যে এখানে সমস্ত বিষয়গুলো যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য দরকার রয়েছে, সেগুলো তোমাদের জন্য আমি একত্রিত করেছি, যেগুলো তোমরা ক্যান্ডিডেট যাদের এখন লাইক হচ্ছে যে তোমরা এখন মানে খুঁজে বেড়াবে নোটস, মানে ম্যাটেরিয়াল, নাকি রেডি পেতে চাইবে। তো আমি মনে করব যে কেউ কেউ হয়তো ভাববে যে না, আমার এই 200, 300, 400, 500, 600 ভিডিও রয়েছে, এগুলো আমি দেখে নেব। তো কোনো ব্যাপার না, নিঃসন্দেহে ওখান থেকে দেখলেও হয়ে যাবে। কিন্তু যদি কেউ মনে করছো যে না, আমি কম সময়ের মধ্যে আমি সব জিনিসগুলোকে কাছে পেতে চাইছি, কারণ আমার কাছে প্রস্তুতির জন্য টাইম কম রয়েছে, তো সেজন্য এই নোটসগুলোকে সেভাবে কম্পাইল করা হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো এভাবে আমি টাইপ করে করে তোমাদের তুলে ধরেছি। হতে পারে কোথাও একটা টাইপিং মিস্টেক রয়েছে, সেটা আলাদা কথা একটা, সেটা সব জায়গাতেই থাকে। আমার জায়গাটা আমি স্বীকার করে নিচ্ছি যে কোথাও কোথাও হয়তো টাইপিং মিস্টেক থাকলেও থাকতে পারে, কারণ তোমরা জানো যে বাংলায় টাইপ করাটা আমরা এখন ইংরেজিতে টাইপ করে করে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা মানে অনেক সময় কি হয়, তোমরা তো জানো যে বাংলায় কিছু লিখতে গিয়েও আমরা যেটা বাংলাতে লিখতে হবে সেটা আমরা ইংরেজিতে টাইপ করি। মানে SMS বা এই টেক্সট মানে হোয়াটসঅ্যাপে করতে করতে আমরা এখন কিন্তু সেভাবে অভ্যস্ত হয়ে গেছি। তো সেই জায়গায় কোথাও কোথাও মেবি কোথাও কোথাও একটু স্পেলিং মিস্টেক রয়েছে, অনিচ্ছাকৃত ভুল রয়েছে। তোমরা জানো যে আমি ভুল করার মতন ব্যক্তি নই, কিন্তু কোথাও কোথাও মিস্টেক রয়ে গিয়েছে। তো এই গেল হচ্ছে সাধারণ একটা টপিক, সাধারণ এবং ইম্পর্টেন্ট অবশ্যই ICDS এর জন্য, যেটা জানতেই হবে। তারপরে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই বিষয়ে, যে ICDS সেন্টার নাকি প্রাইভেট স্কুল। ঠিক আছে, ICDS সেন্টার নাকি প্রাইভেট স্কুল, একটা আলোচনামূলক মানে ডিবেটিং টাইপের আর কি একটা টপিক এখানে রয়েছে, যেটা অনেককে প্রশ্ন করা হয়েছে। তো সেটার বিষয়ে কিন্তু এই নোটটাতে সেটা নেই, ঠিক আছে, সেটা ক্লাসে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে শিশু আলয়। তো নিশ্চয়ই কালকে তোমরা দেখেছো শিশু আলয় বিষয়টা, শিশু আলয় রয়েছে কোন কোন খাবারে আয়রন রয়েছে, ঠিক আছে, কোন কোন খাবারের আয়রন রয়েছে। তারপরে হচ্ছে এখানে রয়েছে মশাবাহিত রোগগুলোর নাম কি, জলবাহিত রোগগুলোর নাম কি, দূষণের ফলে কি হয়, বায়ুবাহিত রোগ কি, দেখতেই পাচ্ছ। ঝুঁকি সম্পন্ন মা কারা, হ্যাঁ, ঝুঁকি সম্পন্ন শিশু কারা, তারপরে শিশুদের উপর যৌন নির্যাতন, পস্কো যেটা রয়েছে আইন রয়েছে, বাল্যবিবাহের কারণগুলো কি কি, কয়েকটি প্রোটিন জাতীয় খাবারের নাম, কয়েকটি ফ্যাট জাতীয় খাবারের নাম, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের নাম, লাইগেশন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতি, ডেঙ্গু মশার বংশবিস্তার, জন্ডিসের লক্ষণ, VHSNC, তারপরে হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, এগুলো। তারপর হচ্ছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, যেটা হচ্ছে ন্যাশনাল
ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM, অ্যান্ড দেন রয়েছে NUHM ন্যাশনাল আরবান হেলথ মিশন, তারপরে সর্বশিক্ষা অভিযান, তারপরে হচ্ছে নোবেল অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। বয়স সন্ধিকাল বলতে কি বোঝানো হয়, তো এটা তোমরা জানো যারা উত্তর 24 পরগনা থেকে দেখছো, তোমরা জানো যে তোমাদের ওখানে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খিচুড়ি পুষ্টিগুণ, হ্যাঁ এই খিচুড়ি পুষ্টিগুণ এটা তো বলতেই হবে, ঠিক আছে, এগুলো জানতেই হবে খুব ভালো করে। তো এগুলো রেডি রয়েছে এখানে, সয়াবিনের পুষ্টিগুণ, ঠিক আছে। তারপরে দেখো ICDS সেন্টারে যা যা দরকার রয়েছে সব হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এই একটা নোট রয়েছে, এই নোটটাতেও হচ্ছে প্রচুর আলুতে পুষ্টিগুণ, ঠিক আছে। তারপরে হচ্ছে আলুর পরে দেখো এগুলো আলুর কি কি উপকারিতা সেগুলো লেখা রয়েছে। ডিমের পুষ্টিগুণ, তারপরে জননী সুরক্ষা যোজনা। তো নোটটা দেখো, শুধু এতটা তো পড়ে সম্ভব নয়, 37 পৃষ্ঠার নোট রয়েছে এই একটা নোট, পার্টিকুলারলি একটা PDF। কিশোরী শক্তি যোজনা, শিশু মৃত্যুর প্রধান কারণগুলো কি কি, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, শিশুর ডায়রিয়া হলে কি করণীয়, তারপরে হচ্ছে ORS কিভাবে তৈরি করা হয়, তারপরে হচ্ছে শিশুর শিক্ষার অধিকার আইন RTE, যেটা আয়রন ফলিক অ্যাসিড, চোখের আলো প্রকল্প, যজ্ঞশ্রী প্রকল্প, শিশুদের নিয়মিত ওজন করা কেন প্রয়োজন, কতদিন পর্যন্ত শিশুদের মায়ের বুকে দুধ খাওয়াতে হবে, ঠিক আছে। এবং সেই মায়ের বুকে দুধ সম্বন্ধে 6 পৃষ্ঠার তথ্য রয়েছে, 6 পৃষ্ঠা। মানে ডে টু ডে লাইফে, মানে ব্যক্তিগত জীবনে সেগুলো কাজে লাগবে। ডেঙ্গু থেকে বাঁচার উপায়, ম্যালেরিয়া থেকে বাঁচার উপায়, এগুলো কোথায় পাবে? এগুলো ভিডিওতে সেরকম করে তোমাকে সব লিখতে হবে। তো যদি কেউ পারছো দেন অবশ্যই কৃমির ওষুধ কেন দেওয়া হয়, হাইট ওয়েট রেশিও, হ্যাঁ, তো এই ধরনের এভাবে হচ্ছে আমি নোটগুলোকে গুছিয়েছি, ঠিক আছে, এভাবে নোটগুলো গুছিয়ে। এটা একটা জাস্ট PDF, এরকম বড় বড় PDF রয়েছে বেশ কয়েকটা, যেখানেই হচ্ছে বেশিরভাগটা কমপ্লিট হয়েছে। এবং তারপরে ছোট ছোট কিছু নোটস তৈরি করা হয়েছে। পাশাপাশি ক্লাসে ধরে ধরে স্টুডেন্টদের প্রশ্ন উত্তর জিজ্ঞাসার মাধ্যমে তাদের ক্লাসেই রেডি করিয়ে দেওয়া হচ্ছে, যেন তারা এই নোটসগুলোও পড়তে না হয়। যখন তার দরকার হবে তখন সে নোটসগুলো পড়বে। ক্লাসগুলো রেকর্ডেড থাকছে, রেকর্ডেড ক্লাসগুলো থাকলে লাভটা কোথায়? তার যতবার করে দরকার, যে জায়গাটা দেখা দরকার রয়েছে সেগুলো সে দেখতে পাচ্ছে বারবার করে। তো সেজন্য যার যেভাবে সম্ভব, তোমরা মনে করলে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখতে পারো, নিশ্চিন্ত থাকো যে সেই ভিডিওগুলো দেখলেও তোমরা সাফল্য পাবে। কিন্তু টাইম কনজিউমিং, অনেকটা টাইম দিয়ে সেটা করতে হবে, দেখতে হবে, তোমাকে নোট করতে হবে। আর অথবা নোটসগুলো ডিরেক্ট পারচেস করতে পারো, ক্লাসে অ্যাড হতে পারো। সেখানে যেটা হয় যে যা যা সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয়, যা যা কোয়ারিজ থাকে সেগুলো। আর একটা ক্লাসে অ্যাড হলে যেটা হয়, যেহেতু সেখানে অনেকজন পার্টিসিপেট করে, একজন ক্যান্ডিডেট আরেকজন ক্যান্ডিডেটের কাছ থেকে অনেক কিছু বিষয়ে হচ্ছে জানতে পারে। আচ্ছা, এখানে কমেন্ট করেছে শাহানারা, হ্যাঁ স্যার এগুলো পড়ে আমাদের উপকার হয়েছে, আপনি যেভাবে শিখিয়েছেন এভাবে কেউ বলবে না, শেখাবে না। শাহানারা উত্তর 24 পরগনা থেকে বলছো। হ্যাঁ, আশা করি তোমরা উপকৃত হয়েছো। এখন তোমরা রেজাল্টের জন্য ওয়েট করছো, দেখা যাক শেষে গিয়ে মানে কি হচ্ছে। দেখো, তোমাদের বারবার করে ক্লাসে বলেছি, প্রত্যেকেই বলছি এখন আরো একবার, যে ইন্টারভিউটা হচ্ছে এমন করে এখানে ডাকা হয় যে 1:5, মানে একটা ভ্যাকেন্সি 5 জনকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে। তো কতটা টাফ সেই জায়গাটায়। তো তারপরে তোমরা প্রত্যেকেই যারা ক্লাস করেছো প্রত্যেকেই এসে বলেছো ভালো ইন্টারভিউ দিয়েছো, এবং যা যা ক্লাসে আলোচনা হয়েছে মোটামুটি সেই সবগুলোই তোমরা কমন পেয়ে গিয়েছো, কারোর কোনো বলতে অসুবিধা নেই। এবং তোমাদের মক টেস্ট যেভাবে আমি নিয়েছি, মক ইন্টারভিউগুলো তোমাদের অনেকটা হেল্প করেছে। আমি তোমাদের চ্যানেলে হচ্ছে আমি সেই ভিডিওগুলো শেয়ার করেছি। এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো, সবার ভিডিও এখনো শেয়ার করা সম্ভব হয়নি, কারণ আমি নিজেও টাইম দিতে পারছি না। অনেকেই আমার সাথে মানে আমাকে বলেছে স্যার আমরাও শেয়ার করব, কিন্তু আমি টাইম করে উঠতে পারিনি সবার এক্সপিরিয়েন্সগুলো শোনার মতো। আচ্ছা, পরে হচ্ছে কমেন্ট করেছো দীক্ষা, স্যার জলপাইগুড়ি ICDS ভ্যাকেন্সি কবে বেরোচ্ছে, চান্স আছে? হ্যাঁ, আমি তো বললাম যে একটা পসিবিলিটি রয়েছে, কারণ জলপাইগুড়ি জেলার দিকে যদি তাকানো যায় তাহলে সেটা দেখবো আমরা যে এই যে রিক্রুটমেন্টটা যেটা রিসেন্টলি হলো আর কি, সেটা তো 2019 সালের রিক্রুটমেন্ট, 2019 সালের রিক্রুটমেন্ট। তো তারপরে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, নিঃসন্দেহে জলপাইগুড়ি জেলাতে আরো নতুন করে ওয়ার্কার হেল্পারের নিয়োগ হবে, ঠিক আছে, নিঃসন্দেহে নতুন করে আরো ওয়ার্কার হেল্পারের নিয়োগ হবে। কিন্তু তোমরা যদি বলো স্যার কবে, কালকেই কি, মানে এই মাসেই কি, তাহলে বলবো যে না, সেটার জন্য 5-6 মাস ওয়েট করতে হবে। এখন যারা কোচবিহার জলপাইগুড়ি জেলা থেকে যারা মনে করো সিরিয়াস ক্যান্ডিডেটরা কি করে, 60 বছর ধরে একটু একটু করে পড়াশোনা করে। আর ফেলটুস ক্যান্ডিডেটরা কি করে, পরীক্ষার 2 দিন আগে পড়াশোনা করার চেষ্টা করে, দিন রাত পড়াশোনা করে, হ্যাঁ, বইকে কপালে ঠেকায়, চুমু খায়, এই করে সেই করে, যেন
কোনো রকম ঠাকুর পাস করিয়ে দাও, ভগবান আল্লাহ পাস করিয়ে দাও। আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কি করে, তারা সারা বছর ধরে একটু 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 করে পড়াশোনা করে সেই পরীক্ষার আগের দিনও সে একটুই পড়াশোনা করে। হ্যাঁ, একটু প্রেশার থাকে, নিঃসন্দেহে সে একটু বেশি সেদিন পরীক্ষার আগের দিন দুদিন পড়াশোনা বেশি করে, কিন্তু সারা বছর ধরে তার গতিটা বজায় থাকে। তাই যে কোনো পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা হোক বা অন্য যে কোনো পরীক্ষার জন্য যদি সফলতা পেতে হয় তাহলে সারা বছর ধরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু পরে মাথা কেটে বইটা ঢুকিয়ে দিয়েও কোনো লাভ হবে না, তখন কিন্তু পরীক্ষায় পাশ করার কোনো চান্স থাকবে না। আর তোমরা জানো কম্পিটিশন দিন দিন বাড়ছে, এবং এই প্রসঙ্গে বলি 2022 সালের মার্চ মাস নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঘোষণা করেছেন যে দ্রুত হচ্ছে নতুন নিয়মে আইসিডিএস ওয়ার্কার হেল্পার নিয়োগ করতে হবে। তো নতুন নিয়মে নিয়োগ শুরু হয়ে গিয়েছে, যেটা ক্লাস 12 পাস মিনিমাম হতে হয়। তো এবং সেই ঘোষণাতে তিনি বলেছেন যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের বেতন, মানে বেতন নয়, সাম্মানিক অনারারিয়াম, সেটা অদূর ভবিষ্যতে 22,000 টাকা করার পক্ষপাতী তিনি। 22,000 টাকা করার পক্ষপাতী তিনি, যে তাদের সাম্মানিক অনারিয়ামটা 22,000 টাকা করা হোক। এবং যে ক্রাইটেরিয়াটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল যে 35 বছরের উপরের আর কাউকে নিয়োগ করা যাবে না, তো এখন নতুন নিয়োগ যেগুলো হচ্ছে তোমরা দেখেছো 18 থেকে 35 বছর, এবং হচ্ছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস। এখন নতুন নিয়মে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। যখন অল ওভার ইন্ডিয়াতে শুরু হয়ে মানে কমপ্লিট হয়ে যাবে এই নতুন নিয়মে নিয়োগ হওয়া, ঠিক তখনই বেতনটা বেড়ে গিয়ে সেটা 20,000 টপকে যাবে। ঠিক আছে, এখন যেটা অনারিয়াম দেওয়া রয়েছে সেটা তো অনেকটাই কম, নিঃসন্দেহে অনেক কম, যে 7,500 9,000 টাকা দেওয়া রয়েছে, হেল্পারদের 7,500, ওয়ার্কারদের 9,000 টাকা, নিঃসন্দেহে সেটা অনেক কম। আমি বলবো অনেক কম। যে যাদের পরিশ্রম করতে হয় তারা 25 থেকে 30,000 টাকা পাওয়ার যোগ্য। 4 ঘন্টা সেন্টার করা হলেও তারপরেও যে ওয়ার্কারদের যে হারে পরিশ্রম করতে হয় সেই তুলনায় 9,000 টাকা অনেক 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 কম। ঠিক আছে, তো সেই হিসেবে পড়াশোনা করো, যেন আর পড়াশোনা তুমি আইসিডিএস পরীক্ষার জন্যই পড়াশোনা করো, আর যে পরীক্ষার জন্য পড়াশোনা করো না কেন সেটা কোনো না কোনো পরীক্ষায় ঠিক কাজে লাগবে। তোমরা জানো যে 2025 সালে আবার নতুন করে ক্লার্কশিপ হচ্ছে, পিএসসি মিসলেনিয়াস হচ্ছে, আইডিওর এক্সাম হচ্ছে, রেলের এতগুলো ভ্যাকেন্সি বেরোচ্ছে গ্রুপ ডি বা অন্যান্য ইয়েগুলোতে, পাশাপাশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, তাদের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ রয়েছে। যে স্কুলগুলো রয়েছে হাই স্কুলগুলোতে সেখানে ক্লার্ক গ্রুপ ডি নিয়োগ হবে। পঞ্চায়েত রিক্রুটমেন্টের পরীক্ষা 2025 সালের শেষের দিকে হবে। তো এবং এছাড়াও কেপিএস এর পরীক্ষার নোটিফিকেশন এখনো বেরোয়নি, ইন্ডিকেটিভটাও বেরোয়নি। এই স্কুল এসআই রয়েছে, ডাব্লিউবিসিএস তো রয়েইছে। তারপরে হচ্ছে আরো একটা কি পরীক্ষা ভুলে গেলাম, আইসিডিএস সুপারভাইজার। তো আইসিডিএস সুপারভাইজারেও বেরোবে, কিন্তু এখনই নয়, সেটা মানে দেরি হবে। ঠিক আছে, সেটা দেরি হবে, এবং সেখানে মোটামুটি 100+ ভ্যাকেন্সি রয়েছে। আগে যেখানে 4,000 ভ্যাকেন্সি ছিল সেখানে এখন 100 মতো ভ্যাকেন্সি থাকছে, এবং সেটা একটু সময় লাগবে। তো সবকিছু মিলিয়ে সবকিছুই হবে। তো পড়াশোনা করলে সেটা বিফলে যাবে না, কোথাও না কোথাও কোনো না কোনো পরীক্ষা গিয়ে নিঃসন্দেহে তোমরা কাজে লাগাতে পারবে। তাই এখন থেকেই একটু 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 করে পড়াশোনা করো। আর তোমরা জানো জেনারেল নলেজ প্রত্যেকটা পরীক্ষাতেই এই টপিকটা থাকে, জেনারেল নলেজ, পাশাপাশি ম্যাথ বেশিরভাগ পরীক্ষাতেই থাকে। এবং যদি দেখা যায় হিস্ট্রি, জিও, এই পার্টগুলো, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ছোট ছোট পার্ট সবগুলোই থাকে। তো আলটিমেটলি সব বিষয় কমন থাকে, সবগুলো বিষয় কমন। তো পড়াশোনা যদি করো তা কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু সেটা নিঃসন্দেহে কাজে লাগবে। তো সেই হিসেবে পড়াশোনা করো। আশা করি প্রত্যেকটা জেলার প্রত্যেকের যে কমেন্টগুলো ছিল বা যা যা কোয়ারিজ ছিল প্রত্যেকের উত্তর দিতে পেরেছি। এবং যারা ভিডিওটা পরে আমার লাইভটা দেখছো, পরে জয়েন করেছো, তাদের এটা বলবো যে যদি জানতে হয় আর কি, সিরিয়াসলি যদি বিষয়গুলো জানতে হয়, তাহলে ভিডিওটা প্রথম থেকে চালিয়ে দেখে নিতে হবে। আমি লাইভটা শেষ করছি, তাহলে প্রথম থেকে দেখে নেবে। আর তারপর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সময় মতো উত্তর দেওয়ার। ধন্যবাদ।